আসসালামু আলাইকুম। দেখো, তোমাদের সাথে আর নতুন আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো 2023 সালের যশোর বোর্ডের। এটা হচ্ছে আমাদের যোগাযোগকরণ অধ্যায়ের। আমাদের এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখানে আমাকে তিনটা কোয়েশ্চেন আছে। তিনটা কোয়েশ্চেনই অনেক কিছু শিকার আছে। বিশেষ করে ক নম্বর এবং ঘ নম্বর কোয়েশ্চেনে অনেক কিছু শিকার আছে। ঠিক আছে, একটু ভিন্ন টাইপের অঙ্ক। আমাদের যশোর বোর্ড 2023 সালে যে কোয়েশ্চেনটা হয়েছিল, যেটা ক নম্বর এবং ঘ নম্বর কোয়েশ্চেনটা সম্পূর্ণ আমাদের ভিন্ন টাইপের দুইটা কোয়েশ্চেন। ঠিক আছে, গতানুগতিক যে কোয়েশ্চেনগুলো হয় তার থেকে একটু ব্যতিক্রম। তাহলে আসো আমরা ধারাবাহিকভাবে কোয়েশ্চেনগুলো সমাধান দেখি। প্রথমেই আমরা যে কোয়েশ্চেনটা আমরা ক নম্বর কোয়েশ্চেনটা সমাধান দেখি। একদম এটা ইজি একটা কোয়েশ্চেন। যে ক নম্বর কোয়েশ্চেনে তোমাকে কি বলা আছে? ইন্টিগ্রেশন অফ sin 9x। ঠিক আছে, এরপরে কত? sin 11x এটা আমাকে দেওয়া আছে dx। আমি এই জায়গায় যে কাজটা কথা বলি যে আমাদের এখানে গুণাকার আছে, এখন কি আমরা ইউবিএ সূত্র অ্যাপ্লাই করব? হ্যাঁ, করতে পারো, কোনো প্রবলেম নাই। অনেক জটিলতায় পড়বা, সমস্যা হচ্ছে একটাই। কিন্তু না, আমরা ইউবিএ সূত্র অ্যাপ্লাই করবো না। আমাদের কাজটা উদ্দেশ্যটা কি থাকে? ইন্টিগ্রেশন করার উদ্দেশ্যটা থাকে হচ্ছিল ফাংশনগুলোকে, আমাদের যোজ্য রাশিটা যেটা থাকবে সেই যোজ্য রাশিটাকে আমরা কি করি? সেই যোজ্য রাশিটাকে আমরা গুণাকারে বা যেভাবে থাকুক সেটাকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশের যোগ বিয়োগ আকারে বা সমষ্টি আকারে প্রকাশ করি। আমরা এই যাবৎকালে যত ইন্টিগ্রেশন শিখছি, হ্যাঁ, যে গুণাকারে ইন্টিগ্রেশন ভাগাকারে ইন্টিগ্রেশন তো আমরা কাজ করি, আমরা অ্যাপ্লাই করি, সূত্র অ্যাপ্লাই করি। কখন করি? যখন অপারক হয়ে যায় তখন অ্যাপ্লাই করি। কিন্তু আমাদের মৌলিক উদ্দেশ্য যেটা থাকে যোগজীকরণের, যে সবগুলো যে যোজ্য রাশিটাকে কি করা? সমষ্টি আকারে প্রকাশ করা। তাহলে আমাদের যোগজীকরণটা কাজটা করাটা সহজ হয়। আমাদের যোগজীকরণের মূল কনসেপ্টই ছিল এটা, যে একাধিক অংশগুলোর সমষ্টি নিয়েই হচ্ছে আমাদের কি যোগজীকরণটা, মানে ক্ষেত্রফলটা নির্ণয় করা হয়। যে আমাদের বেসিক কনসেপ্টটা ছিল যে, তাহলে এই কাজটাতে আমরা আমাদের মাথায় থাকবে, আমরা এই কাজটাই করব। প্রত্যেকটাতে আমরা চেষ্টা করব যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে সমষ্টি আকারে প্রকাশ করার একটা যোজ্য রাশিকে। তাহলে আমাদের যোগজীকরণ অনেক সহজ হয়ে যাবে। তাহলে এই জায়গায় আমাকে যে সূত্রটা দেওয়া আছে, এই যেটাকে আমাদের সমষ্টি আকারে প্রকাশ করাটা বেটার, সমষ্টি আকারে প্রকাশ করাটা উত্তম কাজ। তাহলে সমষ্টি আকারে আমরা প্রকাশ করতেই হবে। তাহলে এই টাইপের যোজ্য রাশিগুলো যখন থাকবে, দুইটা ত্রিকোণমিতিক অনুপাত, কোণের পরিমাণ যা খুশি তাই থাকুক, সেটা নিয়ে তোমার চিন্তা করা দরকার নাই। দুইটা ত্রিকোণমিতিক অনুপাত যদি গুণাকারে থাকে, আর কিছু নেই, যোজ্য রাশিতে দুইটা ত্রিকোণমিতিক অনুপাত গুণাকারে থাকবে, তখনই আমরা এই জায়গায় একটা সূত্র অ্যাপ্লাই করব। সেই সূত্রটাগুলো কি? এখানে যেহেতু আমরা সাইন দুইটাই আছে, আমরা এটি লিখবো যে 2 sin a ইন্টু হচ্ছিল sin b। এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু আমরা জানি 2 sin a sin b, 2 sin a sin b, দুইটাই সাইন। তার মানে হচ্ছিল cos a মাইনাস b মাইনাস cos কত? a প্লাস b। এ হচ্ছে আমাদের সূত্রটা। 2 sin a sin b সূত্রটা হচ্ছে cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। এরকম 2 sin a cos b, 2 cos b sin a, ঠিক আছে, 2 cos a cos b, এরকম টাইপের সূত্র। তাহলে ত্রিকোণমিতিক দুইটা গুণাকারে থাকলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করবো। এখন তো 2 এখানে নাই। আচ্ছা, 2 নাই, সেটা আমরা ব্যবস্থা করতেছি। তাহলে 2 নাই, এখন আমরা 2 দিব, সমস্যা কি? এই যে আমরা একটা 2 দিব, সামনে একটা হাফ দিয়ে গুণ দিব, কোনো প্রবলেম আছে? না, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে সমান সমান হাফ তো আমাদের থাকলোই, আর এটা সমান এখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে দিব। তার মানে 2 sin a, এর জায়গায় কে আছে? এখন এর জায়গায় আছে হলো 9x, এর জায়গায় আছে 9x, আর b এর জায়গায় আছে 11x। অথবা তুমি এটাকে b ধরতে পারো, একই কথা, কোনো পার্থক্য নেই। ঠিক আছে, কোনো পার্থক্য নেই, কারণ অনুপাত আমাদের cos আসবে, প্লাস মাইনাসে কোনো পার্থক্য নেই। তাহলে আমরা এটাকে a ধরতেছি, মনে করি এটাকে a ধরতেছি, আর এটাকে b ধরতেছি। তার মানে 2 sin a, তার মানে cos a মাইনাস b, cos a মাইনাস b, 11 থেকে 9 গেলে তাকে 2, তার মানে cos 2x। ঠিক আছে, 2x, এরপর মাইনাস cos কত? a প্লাস b, মানে হচ্ছিল 20x হয়ে গেল dx। এখন আমরা লিনিয়ার প্রপার্টি ইউজ করতে পারি, যে হাফ ইন্টু কত? cos 2x ইন্টিগ্রেশন সাইন dx মাইনাস হাফ ইন্টু cos কত? 20x, এরপর ইন্টিগ্রেশন সাইন dx, শেষ। এখন একদম ইজি কাজ। তাহলে cos x এর ইন্টিগ্রেশন কি? হাফ তো থাকবে, cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x, তার মানে sin কত? 2x, আর এখানে x এর জায়গায় কি আছে? 2x আছে। তাহলে এটাকে কি করতে হবে? অন্তরীকরণ করে ভাগ করতে হবে, মানে 2 মাইনাস হাফ ইন্টু কত? 11x, মানে হচ্ছিল sin x, মানে 20x বাই হচ্ছে কত? 20। ঠিক আছে, প্লাস c। এগুলো আমাদের আনসার। তার মানে কত আসে? যে sin 2x বাই হচ্ছিল 4 মাইনাস sin কত? 20x বাই হচ্ছে কত?
40 প্লাস সি, এই হচ্ছে আমাদের আনসারটা। দেখো একদম ইজি একটা কোয়েশ্চেন। তাহলে এতটুকু মাথায় রাখবা যে আমরা যে কাজটা করতে পারি সে কাজটা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাহলে এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে মনে থাকে যেন দুইটা ত্রিকোণমিতিক অনুপাত গুণাকারে থাকলেই আমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করব। 2 sin a sin b 2 cos a, 2 যদি থাকে তো আলহামদুলিল্লাহ, না থাকলে আমাদের 2 এভাবে আমরা একটা হাফ গুণ দেওয়া একটা 2 গুণ দেওয়া 2টা নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের ক নম্বর কোয়েশ্চেনটা। এরপরে কোয়েশ্চেনটা দেখো খ নম্বর কোয়েশ্চেনে, এটাই হচ্ছে আমাদের অনেক কিছু শিকার আছে এই কোয়েশ্চেনটাতে। মানে আমাদের যে পরীক্ষার হলে যে উপস্থিতি আমাদের এক্সাম পরীক্ষার হলে যে আমাদের উপস্থিতি বুদ্ধিটা কাজে লাগাইতে হবে সেটা একটু মাথায় রাখতে হবে। আর এই কোয়েশ্চেনটা আমাকে এটা শেখাচ্ছে যে এটাই শেখাচ্ছে যে যুগজীকরণ প্লাস অন্তরীকরণ দুইটাই, যুগজীকরণ প্লাস অন্তরীকরণের প্রত্যেকটা সিস্টেম, প্রত্যেকটা রুলস, প্রত্যেকটা সূত্র মানে মাথায় এরমভাবে সেভ করতে হবে যেরকমটা তোমার নামটা যাতে মনে থাকে। তোমার নামটা যদি কেউ জিজ্ঞেস করে যে তোমার নাম কি, বলতে কিন্তু বেশি লেট হয় না। ঠিক আমাকে অঙ্কের প্যাটার্ন দেখে বা যুজ্যরাশি দেখে বুঝতে হবে যে আমাকে কোন সূত্রে অ্যাপ্লাই করতে হবে, এটা যাতে ওই রকম এত দ্রুত মাথায় কাজ করে এরকমভাবে তোমার মাথায় সেভ করতে হবে। আশা করি বুঝাইতে পারছি। যেটা প্রমাণ হচ্ছে এই অঙ্কটা। ঠিক আছে, কীরকম আমরা একটু চিন্তা করো যে আমার ক নম্বর কোয়েশ্চেনটা কী দেওয়া আছে। ক নম্বর কোয়েশ্চেন হচ্ছে একে ব্যবহার করে একে এফ অফ এক্স, তার মানে আমাদের এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছিল 1/4 প্লাস এক্স স্কোয়ার, তার উপরে আছে কত 3/2। একে ব্যবহার করে আমাকে নির্ণয় করতে বলছে যে 0 থেকে 4 এফ অফ এক্স এরপরে কত ডিএক্স এর মান নির্ণয় করতে বলছে। তাহলে মানটা বসায় এখন, তাহলে 0 থেকে 4 এফ অফ এক্স কত 1/4 প্লাস এক্স স্কোয়ার, তার উপরে কত 3/2 ডিএক্স। ঠিক আছে, আমাদের এটার মান নির্ণয় করতে বলছে। এখন আমাদের লিমিট নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথা হচ্ছে যে এটা নিয়ে যুজ্য রাশিটা নিয়ে। আমি তো যখন এখন আলাদাভাবে যুজ্য রাশিটার উপরে নিয়ে কাজ করি, আমি যদি আলাদাভাবে যুজ্য রাশিটা কাজ করি, একটু চিন্তা করো যে তোমাকে শুধু এতটুকু ইন্টিগ্রেশন করতে দেওয়া হলো, মানে আমাদের অনির্দিষ্ট যুগস্থায়িত করে খালি লিমিটটা ব্যবহার করে কি করি নির্দিষ্ট করি বা আনসারটা মানটা নির্ণয় করি। তাহলে আমরা অনির্দিষ্ট যুগের কাজ করতে পারলে নির্দিষ্ট যুগের কাজ অটোমেটিকলি করতে পারবো। তার মানে 4 প্লাস এক্স স্কোয়ার, তার উপরে কত আছে 3/2 ডিএক্স, তাই না? এরকম তো দেওয়া আছে। এটাকে আমাকে যুগজীকরণ করতে বলা হয়েছে। এখন দেখো যে আমি কেন বলছি যে আমাদের সিস্টেমগুলো মাথায় রাখতে হবে। এই প্যাটার্নটাকে কোনোভাবে যুগজীকরণ করা যায় না, এই যুজ্য রাশিটাকে। তার মানে আমাদের একটা যুজ্য রাশিকে যুগজীকরণ করার প্রসেস, যোগ্য করার বিভিন্ন ওয়ে আমরা শিখছি। এর মাঝখানে একটা ওয়ে ছিল যে এরকম যে রুটের ভিতরে একটা ফাংশন থাকবে 1/, সিস্টেমটা ছিল 1/, এখানে জি অফ এক্স, মানে এখানে একটা ফাংশন থাকবে, ধরো জি অফ এক্স একটা ফাংশন থাকবে, এরপরে রুটের ভিতরে আরেকটা ফাংশন থাকবে, ধরো এফ অফ এক্স ডিএক্স। এরকম আকৃতির কিছু যুজ্য রাশি থাকলে আমরা কাজটা কি করবো সেটা আমরা শিখছিলাম। বলা হয়েছিল যে এখানে যদি জি অফ এক্স যে বীজগাণিতিক রাশিটা থাকবে, এর ঘাত হচ্ছে, এখানে ঘাতগুলো আমি লিখতেছি যে ঘাত, এর ঘাত 1, আর রুটের ভিতরে যেটা আছে এফ অফ এক্স এর ঘাত হচ্ছে 1। এই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে, রুটের ভিতরে যেটা থাকে সেটা ইকুয়াল টু জেড ধরতে হবে, মানে এফ অফ এক্স যে ফাংশনটা দেওয়া থাকবে সেটা ইকুয়াল টু তোমাকে জেড স্কোয়ার ধরতে হবে। আবার যদি তোমাকে এরকম থাকে যে জি অফ এক্স ইকুয়াল টু এর ঘাত যদি কত সর্বোচ্চ ঘাত 2 হয়, আবার এফ অফ এক্স এর সর্বোচ্চ ঘাত যদি তোমার 1 হয়, তখনও তোমার যে এফ অফ এক্স ইকুয়াল টু কত ধরতে হবে, জেড স্কোয়ারই ধরতে হবে, মানে প্রতিস্থাপন করার সিস্টেমটা যেটা আর কি। ঠিক আছে, এরপরে তোমাকে যে কাজটা করতে হবে, যদি এই ক্ষেত্রে আমাদের এই কাজটা হয় যে জি অফ এক্স মানে রুটের বাহিরে যে রাশিটা থাকবে সেই রাশিটার ঘাত যদি 1 হয়, রুটের ভিতরে যে রাশিটা থাকবে সেই রাশিটার ঘাত যদি তোমার কি হয় 2 হয়, তখন আমাকে যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে জি অফ এক্স ইকুয়াল টু মানে রুটের বাহিরে রাশিটা সমান 1/z ধরতে হয়। ঠিক আছে, আবার যদি এরকম হয় যে জি অফ এক্স এর ঘাত যত 2 এবং রুটের ভিতরে যেটা আছে এফ অফ এক্স এর ঘাতও 2, তখন এই রাশিটা সমান আমাকে যেটা ধরতে হবে সেটা ইকুয়াল টু হলো এক্স ইকুয়াল টু আমাকে 1/z ধরতে হবে, এক্স ইকুয়াল টু 1/z।
তাহলে এই হচ্ছে আমাদের কাজটা। তাহলে আমি আবার বলতেছি কাজটা কী করতে হয়। এখানে 4টা নিয়ম কাজ করে, যে এরকম সিস্টেম একটা শিখছি, যে একটা হচ্ছে রুটের ভিতরে একটা রাশি, রুটের বাহিরে একটা রাশি। রুটের বাশি দুইটা গাতে যদি 1 1 হয় তাহলে আমরা রুটের ভিতরটা সমান জেড স্কোয়ার ধরবো। আবার এটা যদি 2 হয় আর এটা যদি 1 হয় তখন আমি রুটের ভিতরটা সমান কত ধরবো, জেড স্কোয়ার ধরবো। আবার এটা যদি 2 হয় এটা যদি 1 হয় তখন আমাকে জি অফ এক্স মানে রুটের বাইরেটা সমান 1/z ধরবো। আবার এটাও এই বা রুটের বাইরে যে রাশিটা থাকবে সেটার গাতও যদি 2, আর রুটের ভিতরে যে রাশিটা সেটার সর্বোচ্চ গাত, আমি এখানে সর্বোচ্চ গাত বলতেছি, সর্বোচ্চ গাতও যদি 2 হয় তখন আমাদের এক্স ইকুয়াল টু, যদি ফাংশন যেহেতু এক্স এর, তাহলে এক্স ইকুয়াল টু 1/z ধরবো। এই ছিল আমাদের সিস্টেমটা। তাহলে এখন আমাকে এই সিস্টেমের দিকে আমরা এটা প্রকাশ করতে পারি কিনা। এখন আমি তোমাকে প্রথমে যে কথাটা বলছিলাম যে আমাদের রাশি দেখলে বুঝতে হবে যে কি সিস্টেমে কাজটা করতে হবে, তাহলে সিস্টেমগুলো আমাদের মাথায় ওরকমভাবে সেভ করতে হবে, এটাই হচ্ছে তার প্রমাণ বলছিলাম। তাহলে দেখো আমি দেখে বুঝতে পারতেছি যে আমাকে এই সিস্টেমে এটা অ্যাপ্লাই করা যাবে। তাহলে আমরা এই সিস্টেমে অ্যাপ্লাই করি। তাহলে এই সিস্টেমে আরেকবার করা যায়, কিন্তু ওইভাবে জটিল, ওটা হচ্ছে মুখস্থবিদ্যা। আমরা তো যে আরেকটা সিস্টেমে অঙ্কটা করা যাবে না যে এরকম না, অন্য সিস্টেমে করা যাবে, কিন্তু এটা হচ্ছে মুখস্থবিদ্যা। আমার মুখস্থ না থাকলে শেষ, যে আমাকে কীভাবে কাজটা করতে হবে এটা মুখস্থ মনে রাখতে হবে। তাহলে আমরা এই আমাদের সিস্টেম অনুযায়ী, আমরা নিয়ম অনুযায়ী কাজ করার চেষ্টা করব, তাহলে আমাদের অঙ্ক অনেক সহজ হবে। তাহলে এক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটাকে আমরা দেখে ভেবে লিখতে পারি, যে সমান সমান ইন্টিগ্রেশন অফ 1 কত লিখতে পারি, দেখো 4 + x স্কোয়ার, এরপর 1/2, তার উপরে হোল টু দি পাওয়ার 3 লিখতে পারি ডিএক্স, সমান সমান ইন্টিগ্রেশন, এই যে হাফের সমান আমরা যেটা দিতে পারি 1 কত √4 + x স্কোয়ার, ঠিক আছে, এরপর হোল টু দি পাওয়ার কত 3 ডিএক্স। তার মানে সমান সমান আমরা যেটা লিখতে পারি যে 1/√4 + x স্কোয়ার, তার উপরে কত স্কোয়ার ইন্টু কত √4 + x স্কোয়ার, এইভাবে লিখতে পারি ডিএক্স। পরে দেখো যেটা আসে সেটা হচ্ছে যে 1/√এ স্কোয়ারে চলে গেল, তাহলে হচ্ছে 4 + x স্কোয়ার ইন্টু √, যেটা আসলো সেটা হচ্ছে এই x স্কোয়ার + 4ই লেখো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে ডিএক্স। এখন দেখো যে এই যে আমাদের সিস্টেমটা বা আমাদের যুজ্য রাশিটা আসলো, এই যে যুজ্য রাশিটা এখানে আসলো লাস্টে, এটা কিন্তু আমাদের এই নিয়মে অ্যাপ্লাই করা যায়। তাহলে এই নিয়মে অ্যাপ্লাই করতে হলে আমি বলছিলাম যে এখানে অনেকগুলো সিস্টেম দেখা যাচ্ছে যে রাশিটা কোনটা সর্বোচ্চ ঘাত কত থাকবে। তাহলে আমাদের কিন্তু লাস্টে এটার মতো মিলে, যে রুটের বাহিরে যেটা ছিল সেটা হচ্ছে জি অফ এক্স, ওই রাশিটার সর্বোচ্চ ঘাত কত 2, রুটের ভিতরে যে রাশিটা ছিল সেটা হচ্ছে এফ অফ এক্স, এই রুটের বাহিরে সর্বোচ্চ ঘাত কত 2। তার মানে আমরা কি এই সিস্টেম অ্যাপ্লাই করতে পারি না? এই সিস্টেমে অ্যাপ্লাই করতে পারি। তাহলে এখন আমরা যে কাজটা করব, তাহলে এই সিস্টেমটা যদি আমরা এখন অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, জেড ইকুয়াল টু এক্স ইকুয়াল টু 1/z ধরে নিতে হবে, এক্স ইকুয়াল টু 1/z ধরতে হবে। তাহলে আমরা ধরি, তাহলে এটা আমরা মুছে দিলাম, ঠিক আছে। তাহলে আমরা এখন যেটা ধরবো সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু কত ধরবো, 1/z ধরবো। তাহলে এক্স ইকুয়াল টু 1/z ধরো, তাহলে আমরা ধরি কত, এক্স ইকুয়াল টু 1/z। তাহলে এটাকে অন্তরীকরণ করতে হবে। তাহলে অন্তরীকরণ করলে ডিএক্স ইকুয়াল টু কত আসে, ডিএক্স ইকুয়াল টু -1, তার মানে হচ্ছে মাইনাস জেড 1/z স্কোয়ার ডিজেড, এটা আসবে কিন্তু, ঠিক আছে। কারণ আমরা 1/zকে কি লিখতে পারি, জেড ইনভার্স লিখতে পারি, জেড ইনভার্স। আর জেড ইনভার্সকে অন্তরীকরণ করলে জেড টু দি পাওয়ার, হ্যাঁ, জেড ইনভার্সকে অন্তরীকরণ করলে জেডের সাপেক্ষে সেটা আমার যেটা আসবে সেটা হচ্ছে -1টা সামনে চলে আসবে, -1 মানে x টু দি পাওয়ার n-1 আর কি। তাহলে আমাদের এটা আসে, যেটাকে আমরা এইভাবে লিখতে পারি। এখন যদি আমরা মানগুলো বসাই তাহলে কি পাচ্ছি, যে সমান সমান যুগজীকরণ ইন্টিগ্রেশনের সাইন পরে হচ্ছে 1/x স্কোয়ার, তার মানে কত 1/z স্কোয়ার, 1/z হোল স্কোয়ার প্লাস কত 4, এরপরে √, যেটা আসে সেটা হচ্ছে 1/z স্কোয়ার, মানে হচ্ছে মাইনাস এখানে 1/z স্কোয়ার আর ডিএক্স ইকুয়াল টু 1/z স্কোয়ার হবে, হ্যাঁ ঠিক আছে। তার মানে 1 না এখানে, আচ্ছা 1 পরে, এখানে উপরে একটা পরে বসাচ্ছি। আর এখানে আমাদের এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার হচ্ছে 1/z, তার উপরে হচ্ছে হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস কত 4। আর ডিএক্স ইকুয়াল টু যেটা আসে সেটা হচ্ছে -1 কত
জেড স্কোয়ার ডিজেড। ঠিক আছে, আমরা এতটুকু পাইলাম। পরবর্তীতে এ পাশে আসো, যে এখন আমরা কাজটা কি করতে পারি, যে এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে সমান সমান ইন্টিগ্রেশন অফ কত আছে, এখন নিচে লসাগু করি। নিচে যদি আমরা লসাগু করি, এটা উপরে অংশ আলাদা, নিচে লসাগু করলে যেটা আসে সেটা হচ্ছে 1/z² + 4। তার মানে যেটা তাকে লসাগু করলে কত, এখানে দেখো যেটা আসে সেটা হচ্ছে 1/z²। এটাকে আমরা যদি আমরা এইভাবে লিখি কোনো প্রবলেম নেই, 1/z²। এটাকেও আমরা এইভাবে লিখতে পারি যে 1/z² + 4। তাহলে লসাগু করি, তার মানে আমরা 1 + 4z², 1 + 4z² বাই হচ্ছে হলো z²। এরপর রুটের ভিতরে সেম এটা আসবে 1 + 4z² বাই হচ্ছে হলো z² dx, সরি dx না dz। আর উপরে থাকে -1 কত z²। তাহলে সমান সমান যদি আমরা এখন এই কাজটা করি যে এই z² উপরে উঠে পড়ে, ঠিক আছে না, তার মানে z²টা উপরে উঠবে, তাহলে -z² ইন্টু হচ্ছে হলো 1/z²। তাহলে এখানে থাকলে হচ্ছে 1 + 4z², এই z² উপরে উঠবে। এরপরে এখান থেকে রুটের বাইরে থেকে যদি আমি 1/z বের করে পালাই তাহলে থাকবে হচ্ছে z। এখান থেকে যদি আমি রুটের বাইরে আনি 1/z², তাহলে রুটের ভিতরে থাকবে শুধু কত, রুটের ভিতরে থাকবে 1 + 4z²। আর এখানে রুটের ভিতরে 1/z এসে পড়বে, কারণ রুটের বাইরে আনছি z², রুটের স্কোয়ারে কাটাকাটি থাকে 1/z। এই z লাভ দিয়ে আবার উপরে উঠবে, লাভ দিয়ে আবার উপরে উঠবে, তার মানে z আর হচ্ছে dz। আশা করি লাইনটা বুঝতে পারছো। আরেকবার বলতেছি যে আমরা এখানে z²টাও এখানে যেটা আছে 1 + 4z² বাই হচ্ছে 1/z²। z²কে আমরা রুটের বাইরে আনলে হবে কত 1/z, আর রুটের ভিতরে এটাই থাকবে। তাহলে এই 1/z লাভ দিয়ে উপরে উঠতে z হয়েছে, আর এখানেও 1/z² উপরে উঠতে লাভ দিয়ে উপরে উঠতে -z² হয়েছে। তাহলে এই অংশ কাটাকাটি থাকতেছে হচ্ছে -z। তাহলে সমান সমান আমরা যেটা থাকবে সেটা হচ্ছে কত -z বাই কত 1 + 4z², ঠিক আছে, ইন্টু কত, ইন্টু না রুট ওভার পরে কত 1 + 4z², ঠিক আছে, ইন্টু কত dz। এটা আমাদের থাকতেছে। তাহলে এই জায়গায় এখন আমাদের আরেকটা কাজ করতে হবে। সেই কাজটা কি, সেই কাজটা হচ্ছে যে আবার ধরতে হবে। এখানে আমাদের আরেকটা প্যাটার্ন ক্রিয়েট হয়েছে, মানে এখান থেকে তো আমরা একটা প্যাটার্ন ক্রিয়েট করছি, ওইটা ধরার পরে আমাদের এই চেহারা আনছি, একবার ধরার পরে এই অংশটুকু ধরার পরে, ঠিক আছে। এই জায়গায় এখন আমাদের আরেকটা প্যাটার্ন ক্রিয়েট হয়েছে, সেটাকে আমাদের ধরতে হবে। তাহলে এটা যদি এখন আমরা ধরি, তাহলে এই যে রুটের ভিতরে যে অংশটুকু আছে এই অংশটুকু আর এই অংশটুকু সমান, যদি এই অংশটুকু আর এই অংশটুকু সমান হয়, রুটের ভিতরে অংশটুকু সমান, অন্য একটা চলকের মাধ্যমে প্রকাশ করে নেব। তাহলে এই জায়গায় আমি আবার ধরতেছি, তাহলে ধরি কত যে আমি 1 + 4z² সমান সমান আমি t² ধরতেছি। তাহলে এখন এটাকে আমি dz এটা হলো z, t এর সাপেক্ষে অন্তরীকরণ করলে যেটা আসবে এটাকে করলে 0, আর এটাকে করলে যেটা আসবে যে 4z² নাকি, তার মানে 8z ইকুয়াল টু কত 2t, পরে কত এখানে অবশ্য dz হবে, dz মনে করো যে 8z dz ইজ ইকুয়াল টু হচ্ছিল 2t dt, এটা আসবে। আশা করি বুঝতে পারছো, কারণ এগুলা কমন সেন্সের ব্যাপার, কারণ তোমরা পরীক্ষা দিবা কিছুদিন পরে, আশা করি এগুলো জানার কথা যে এটা কীভাবে আসে। পরবর্তীতে দেখো আমি উভয়পক্ষ থেকে যদি এখান থেকে 4z² সমান ধরছি, তো তাহলে এখান থেকে 2 আর এখান থেকে 8 কাটাকাটি করলে এখানে থাকে হচ্ছে 4। এখন এই 4টাকে যদি আবার আমি আমার ওই পাশে পাঠাইয়া দিই, তাহলে যেটা থাকে সেটা হচ্ছে 1/4, এটা আমাদের আসে, ঠিক আছে না, 1/4 আসে। তাহলে এই মানটা আবার আমি এই জায়গায় বসাবো, এই মানটা আমি কোথায় বসাবো, এই জায়গায় বসাবো, ঠিক আছে। তাহলে দেখো যে মানটা যদি আমি এখন এই জায়গায় বসাই, তাহলে আমি কি পাবো, যে সমান সমান এখন আমরা এইখানে বসে এই পাশে এসে পড়ি, এটা আমাদের আর প্রয়োজন নেই, মনে করো সমান সমান। তাহলে এখানে আমরা যেটা বসাচ্ছি নিচে ইন্টিগ্রেশন অফ কত, নিচে আমরা 1 + 4z² সমান কত হচ্ছে t², তার মানে হচ্ছিল t² রুট ওভার t², ঠিক আছে, t², কারণ 1 + z² সমান t², তার মানে রুট ওভার t²।
আর জেড মাইনাস জেড ডিজেড সমান কত পাইছি 1/4 টি ডিটি, তার মাইনাস তো রয়ে গেল 1/4 টি কত ডিটি। পরবর্তীতে দেখো যে কি লেখা যায়, যে রুটে স্কোয়ারে কাটা যায় তাহলে শুধু একটা টি, তার মানে দুইটা টি আর একটা টি হয় কয়টা টি, তিনটা টি। আর এখান থেকে এইটা আর এখান থেকে দুইটা কাটা যায় তাকে কয়টা টি, দুইটা টি, টি স্কোয়ার। 1/4টা কনস্ট্যান্ট, তার মানে মাইনাস 1/4টা আমরা সামনে নিয়ে এসে পড়লাম। আনার পরে এখান থেকে তাকে শুধু 1 কত টি স্কোয়ার ডিটি, সরি ডিজেড না ডিটি, ঠিক আছে। তার মানে মাইনাস 1/4, এটাকে যদি এখন আমি ইন্টিগ্রেশন করি টি এর সাপেক্ষে, তাহলে কি পাবো, টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে যেটা আসবে সেটা হচ্ছে এটাকে আমরা আরেকটা লাইন লিখি, টি টু দি পাওয়ার -2 ডিটি এভাবে লিখতে পারি। এখন আমরা এক্স টু দি পাওয়ার এন এর সূত্রের সাহায্যে ইন্টিগ্রেশনটা কাজটা করতে পারবো। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে যেটা আসে সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার -2 + 1 বাই হচ্ছে -2 + 1, ঠিক আছে, ডিজেড কেন ডিটি, ঠিক আছে। সরি টি টু দি পাওয়ার হ্যাঁ, তার মানে এখান থেকে আমরা যেটা লিখতে পারি -1/4 সমান কত আসে -1 টি টু দি পাওয়ার -1, আর নিচে আসে কত -1, তাহলে এই -1 এই মাইনাসে প্লাস হয়ে যায় সমান 1/4 হয়ে যায় সমান 1 কত টি হয়ে যায় এটা। তার মানে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে 1/4 টি। লাস্টে আমরা এটার অন্তরীকরণটা মানে এটা শুধু অনির্দিষ্ট যুগজটা আমরা পাইলাম এটা। এখন আমি নির্দিষ্ট যুগজের ক্ষেত্রে প্রথম ঢাকা বোর্ডের কোয়েশ্চেনে আমি একটা কথা বলছিলাম যে আমাদের নির্দিষ্ট যুগজ দুইটা উপায়ে নির্ণয় করা যায়। একটা উপায় হচ্ছে যে এই যে আমি দুইবার চলকটা পরিবর্তন করছি, এই চলকটাকে আবার স্থাপন করব, তার মানে একবার পরিবর্তন করছি কত হয়েছিল, যে এই জায়গায় যদি আমি একবার চলকটা লিখি যে 1/4 টি ইকুয়াল টু কত ছিল, টি ইকুয়াল টু ছিল হলো টি স্কোয়ার ইকুয়াল টু, তাহলে টি ইকুয়াল টু ছিল √ কত 1 + 4 জেড স্কোয়ার, এটা আমি লিখতে পারি। এই যে এখান থেকে আমি টি ইকুয়াল টু লিখতে পারি কত, উভয়কে যদি আমি বর্গ করে দিই, বর্গমূল করি, তার মানে 1 + 4 জেড স্কোয়ার ইকুয়াল টু কত টি হয় না, এখান থেকে টি এর মানটা বের করি, তাহলে টি ইকুয়াল টু আমি এটা লিখছি। আমি কিন্তু এখানে জেডটাও আমাদের ফাংশনের মূল চলক ছিল না, তাহলে জেডের সমান আমি আরেকটা ধরছিলাম, সেটা কত এটা। তাহলে এখান থেকে যদি আমি এটাকে রিপ্লেস করি, তাহলে এখান থেকে আমি জেড ইকুয়াল টু কত পাবো, জেড ইকুয়াল টু পাবো হচ্ছে হলো কত 1/x পাবো। তাহলে আমি জেডের মান বসাই দিই, তাহলে জেডের মান যদি আমি এখানে বসাই তাহলে আমি পাচ্ছি কত 1/4 তো রইলই, রুটও রইল, এরপরে 1 রইল প্লাস এখানে যে পোর্টটা এটাও রইল 1 কত x হোল স্কোয়ার, এটা আমরা এভাবে বসাইতে পারি। বসানোর পরে লাস্টে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 1 আচ্ছা একটু এই পাশে লিখি, উপরে এটা তো আর আমাদের প্রয়োজন নেই, এই পাশে লিখি। তাহলে এটা সমান আমরা যেটা এখন লিখতে পারি সেটা হচ্ছে কত, যে 1/4 এটা তো রয়ে গেল, ঠিক আছে, আর এখানে থাকে 1/x², এই 1/x² লিখতে পারি এটাকে, ঠিক আছে না। তাহলে যেটা আসে যে কত রিপ্লেস করলে কত আসে, যে 4/x², তাই না, এটাকে আমরা এভাবে লিখতে পারি, দেখো যে 4/x² লিখতে পারি। তাহলে লসাগু করলে যেটা আসে, ঠিক আছে, এরপরে √ এখন কত থাকে x² + 4 বাই হচ্ছিল x², এটা থাকে। তাহলে সমান 1 দেখো এখানে 4টা তো আসছেই, আর √x² তো বাইরে নিয়ে আসি, তার মানে 1/x হবে, কারণ রুটের বাইরে আনতেছি, তাহলে রুটের ভিতরে থাকলো কত x² + 4, ঠিক আছে। এখন এই xটা লাভ দিয়ে উপরে উঠবে, তাহলে লাভ দিয়ে উপরে উঠলে কত থাকে x/4 √ কত x² + 4, এটা আমাদের থাকে। তাহলে এই হচ্ছে আমাদের এই টোটাল যে যুগ্ম রাশিটা ছিল এটার অনির্দিষ্ট যুগজটা, ঠিক আছে না। তাহলে অনির্দিষ্ট যুগজটাকে খালি জাস্ট লিমিট বসাইলেই আমাদের কি আসবে, নির্দিষ্ট যুগজে চলে আসে। তাহলে আমরা এখন যদি এটার সমান এটার অনির্দিষ্ট যুগজ পাইছি কত এত, তাহলে এখন আমরা এটাকে লিখতে পারি এর অনির্দিষ্ট যুগজ হচ্ছে x/কত 4 √ কত x² + 4। এখন আমরা লিমিটটা খালি বসাবো 0 থেকে কত 4 পর্যন্ত, তাহলে সমান 0 থেকে 4 পর্যন্ত আমরা যদি এখানে 4 বসাই তাহলে 4 কত আসে 4 √4², ঠিক আছে, কত 4², তার মানে কত 16, এরপরে কত আসে +4 এটা আসে, আর মাইনাস তাহলে এখানে যদি আমরা 0 বসাই তাহলে পুরাটাই 0 হয়ে যায়, তাহলে 0। তার মানে এখান থেকে A4 কাটাকাটি 4 কাটাকাটি থাকলে আমাকে সমান থাকে হচ্ছে কত √20, আর √20কে আমরা সমান লিখতে পারি 1 কত
√2 4 × 5 5 লিখতে পারি না, 4 × 5, তার মানে 4 × 5 কে আমরা এইভাবে লিখতে পারি যে 1/√4 ইন্টু কত √5 সমান সমান 1 বাই কত √4 কে লেখা যায় 2 আর √5। এই হচ্ছে আমাদের আনসারটা। ঠিক আছে, এই হলো আমাদের আনসারটা। এখন আমরা লেকচারে বলছিলাম যে আমাদের নির্দিষ্ট যৌগজ দুটো উপায় নির্ণয় করা যায়। একটা হচ্ছে এই যে এইভাবে প্রথম যোজ্য রাশিটার কি করা, অনির্দিষ্ট যৌগজটা নির্ণয় করা। অনির্দিষ্ট যৌগজটা নির্ণয় করা হবে, পরে চলকটা বসায় দেয়া, পরবর্তীতে খালি জাস্ট লিমিটটা বসালে আমাদের কাজটা হবে। এটা হচ্ছে একটা। আরেকটা প্রসেস ছিল, যখনই আমরা দৌড়বো বা চলক পরিবর্তন করব তখন আমরা লিমিটও পরিবর্তন করব, মানে আপার লিমিট লোয়ার লিমিটও কি করব, পরিবর্তন হবে। ঠিক আছে, কারণ আমাকে লিমিট দেওয়া থাকে এক্স এর, আমি যখন জেড ধরে কাজ করছি তখন লিমিটে জেটের মাধ্যমে প্রকাশ করতে হবে, তাহলে লিমিটও পরিবর্তন করতে হবে। এটা ছিল আরেকটা প্রসেস, যখন আমরা দৌড়বো তখনই লিমিট পরিবর্তন করব। এভাবে ধরে কাজ করো তাহলে হবে। এখন আমরা যেহেতু এখানে দুইবার কাজটা করব, দুইবারে আমাদের কাজটা হয়েছে, ঠিক আছে, তাহলে দুইবারে কাজটা হয়েছে, দুইবার লিমিট চেঞ্জ করতে গেলে অনেকটা ঝামেলা হয়ে যায়। সেই হিসাবে আমরা আগে অনির্দিষ্ট যৌগজটা নির্ণয় করছি, নির্ণয় করার পরে বা জাস্ট পরে খালি এখানে অনির্দিষ্ট যৌগজটা বসাই দিয়ে লিমিটটা আগের চলকটা কি আনছি, আমাদের যার লিমিট দেওয়া ছিল এক্স এর লিমিট দেওয়া ছিল কার, এক্স এর, আমরা এক্স এর লিমিট দেওয়া ছিল, আমরা এক্স এর মাধ্যমেই অনির্দিষ্ট যৌগজটা প্রকাশ করে এখানে লিমিটটা বসাই দিয়েছি। এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি বুঝতে পারছো। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্কটা। তাহলে এই কারণে আমরা প্রথমে কাজটা কি করবো সেটা একটু দেখবো। এখন এটা অন্য উপায়েও কাজটা করা যায়, অন্য উপায়ে আমাদের একটু মুখস্থ রাখতে হবে অন্য উপায়ে কাজটা কীভাবে করা যায়। তাহলে এটা হচ্ছে আমাদের সিস্টেম উপায়, মানে আমাদের যে সিস্টেমটা জানা আছে বা আমরা নিয়ম অনুসারে কাজটা করতে চাইলে আমরা এইভাবে কাজটা করবো ইনশাল্লাহ। তা আশা করি বুঝতে পারছি। এরপর আসো পরবর্তী কোয়েশ্চেনটা, ওইটা তো আমাদের অনেক কিছু শিকার আছে, গ নাম্বার কোয়েশ্চেনও আমাদের অনেক কিছু শিকার আছে। তাহলে দেখো আমাদের গ নম্বর কোয়েশ্চেনে কি বলা হয়েছে, গ নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে যে 2 নং এর বৃত্ত এবং সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফল নির্ণয় করা। মানে হচ্ছে এই হচ্ছে আমাদের 2 নং, ঠিক আছে, এই 2 নংয়ের এই যে 2 নংয়ের একটা বৃত্ত দেওয়া আছে, একটা বৃত্ত যেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, আর এটা হচ্ছে আমাদের একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে। এই দুইটা দ্বারা আবদ্ধ যে ক্ষুদ্রতম অংশটা, সেই অংশের ক্ষেত্রফলটা আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে দেখো আমাদের ইকুয়েশন দুটো আমরা লিখি যে আমাদের বৃত্তের সমীকরণটা হচ্ছে হলো x² + y² = হলো 64, যেটাকে লেখা যায় 8² মানে বৃত্তের ব্যাসার্ধ। এটা হচ্ছে আমাদের 1 নং ইকুয়েশন। আর এখান থেকে আমরা যেটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে সেটা হচ্ছে y = কত 5। হ্যাঁ, এই দুইটা তত্ত্ব আমাকে দেওয়া আছে। এই দুইটা তত্ত্ব ইউজ করে আমাদের যে দুইটা দ্বারা যে একটা ক্ষুদ্র আবদ্ধ ক্ষেত্র তৈরি হবে, যে ক্ষেত্রটা ক্ষুদ্রতম হবে সেই ক্ষেত্রের ক্ষেত্রফলটা আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এটা দ্বারা আমরা আবদ্ধ ক্ষেত্রটা একটু তৈরি করি যে আমাদের বৃত্তের সমীকরণ ধরো এটা হচ্ছে আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের x এবং x প্রাইম অক্ষ, আর এটা হচ্ছে আমাদের y প্রাইম অক্ষ। তাহলে এখানে আমাদের 8 দৈর্ঘ্য বিশিষ্ট একটা বৃত্ত আঁকতে হবে। মনে করো 8 দৈর্ঘ্য বিশিষ্ট আমি যদি একটা বৃত্ত আঁকি, মনে করো এই হচ্ছে আমাদের 8 দৈর্ঘ্য বিশিষ্ট বৃত্তটা, ঠিক আছে, বৃত্তটা যেখানে আমাদের এটা হচ্ছে কেন্দ্রটা হচ্ছে মূলবিন্দু, কারণ আমাদের হচ্ছে এই বৃত্তের কেন্দ্রের সমীকরণ হচ্ছে মূলবিন্দু। এটা আমরা দেখেই বুঝতে পারতেছি, কারণ আমাদের বৃত্তের অনুশীলনীতে আশা করি এটা নিয়ে তোমাদের তোমরা পড়ছো যে আমাদের এটা মূলবিন্দুগামী একটা সরলরেখা, মূলবিন্দুগামী না, কেন্দ্র যখন মূলবিন্দুতে অবস্থিত সেই রকম বৃত্তের সমীকরণ হচ্ছে হলো আমাদের এটা। আর এ পাশে যেটা থাকে যার বর্গ সেটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এখান থেকে আমরা বৃত্তের ব্যাসার্ধটা জানলাম। এখন y = 5 রেখাটা কি, y = 5 রেখাটা হচ্ছে x অক্ষের সমান্তরাল রেখা, x অক্ষের সমান্তরাল রেখাটা হচ্ছে y = 5 রেখা। তাহলে y = 5 রেখাটা মনে করো যে এই হচ্ছে আমাদের y = 5 রেখাটা, এটা হচ্ছে y = 5 এই রেখাটা। তাহলে এই দুইটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতম অংশ কোনটা, আবদ্ধ ক্ষুদ্রতম অংশ হচ্ছে আমাদের এটা, ঠিক আছে, এই অংশটা হচ্ছে আমাদের আবদ্ধ ক্ষুদ্রতম অংশটা। এই অংশের ক্ষেত্রফলটা তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে। এখন এই অঙ্কটা আমরা ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফল হচ্ছিল এটা। তাহলে এই অঙ্কটা আমরা যেভাবে সমাধান করব, যে আমি তোমাদেরকে সরাসরি বলি যে আমরা যে নর্মালি ক্ষেত্রফল নির্ণয়ের যে দুইটা বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল নির্ণয় করা যে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতাম, সেই সিস্টেমটা ছিল এরকম। মনে করো যে x অক্ষের সাপেক্ষে যখন আমরা ইন্টিগ্রেশনটা করতাম তখন বিষয়টা ছিল এরকম যে এর ধরো একটা অক্ষ ব্যবস্থা, হ্যাঁ, এ হলো আমাদের একটা পরাবৃত্ত। এই পরাবৃত্তের এই ইকুয়েশনটা তোমাকে দেওয়া আছে, ক্লিয়ার, এই ইকুয়েশনটা তোমাকে দেওয়া আছে। মনে করো যে এই রেখাটা এদিক দিয়ে না গিয়ে যদি এদিক দিয়ে যাইতো, বোঝানোর জন্য আরও সুবিধা বলি যে এই রেখাটা আমাকে দেওয়া আছে, ঠিক আছে, এ হচ্ছে পরাবৃত্তটা, রেখাটা আমাকে এদিক দিয়ে গেছে। তখন আমরা কাজটা কি করতাম যে এই পরাবৃত্তের সমীকরণ এবং এই সমীকরণ সমাধান করে এই বিন্দু ছেদবিন্দু আর এই ছেদবিন্দু আমরা বের করতাম। কেন বের করতাম?
কারণ এটার ছেদবিন্দু থেকে যদি আমি এক্স অক্ষের উপর একটা লম্ব আঁকি আর এই ছেদবিন্দু থেকে যদি আমি এক্স অক্ষের উপর একটা লম্ব আঁকি, সেই লম্বটাই কিন্তু আমাদের হয় যেটা যে আমাদের এক্সের সাপেক্ষে যখন আমি ইন্টিগ্রেশন করতে যাব, ইন্টিগ্রেশন করতে গেলে আমাদের লোয়ার লিমিট প্রয়োজন হয়, এরপরে আপার লিমিট প্রয়োজন হয়। তখন এক্সের এই যে মূল বিন্দুর কাছের যে বিন্দুটা মানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে প্রথম যে বিন্দুটা আসে সেটা হয় লোয়ার লিমিট, আর পরের যে এক্সের বিন্দুটা আসে সেটা হচ্ছে আপার লিমিট। এই সিস্টেমে আমরা কাজটা করতাম। কিন্তু এখান থেকে আমাদের পরবর্তীতে আমরা যে কাজটা করতাম যে এই বড় অংশটা থেকে, বড় অংশের যে আবদ্ধ ক্ষেত্রটা থাকে আমরা এই ছোট অংশের আবদ্ধ ক্ষেত্রটা কী করতাম, বিয়োগ করে দিতাম। এটা ছিল আমাদের প্রসেসটা। এখন আমাদের যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটাতে একটু ঝামেলা আছে। কীরকম ঝামেলা? যে এখানে ঝামেলাটা হচ্ছে আমরা তো যে এখানে যে আবদ্ধ অংশটা তৈরি হয়েছে সেই আবদ্ধ অংশ আমাদের ছেদবিন্দু হচ্ছিল এটা, আর এখানে আমরা ছেদবিন্দুটা মূল বিন্দু নিব। তাহলে এখান থেকে যদি এটার উপর লম্ব আঁকো, আমরা যদি এখান থেকে এক্স অক্ষের উপর লম্ব আঁকি, মনে করো যে এখান থেকে এটা এক্স অক্ষের উপর লম্ব আঁকছি, ঠিক আছে? তাহলে লম্ব আঁকলে আমাদের আবদ্ধ ক্ষেত্র হচ্ছিল এতটুক, এইটা হচ্ছে আমাদের বড় অংশটা, এই অংশটা হচ্ছে বড়টা। আর ছোটো অংশ কোনটা? ছোটো অংশ হচ্ছে আমাদের এই যে এখান থেকে এই পর্যন্ত থেকে এই পর্যন্ত যে অংশটা সেটা হচ্ছে আমাদের ছোটো অংশটা। তাহলে বড় অংশটা থেকে ছোটো অংশটা বিয়োগ করে দিলে বেটার। কিন্তু এই জায়গায় যদি তুমি ইকুয়েশনটা করতে যাও অনেক ঝামেলায় পড়তে হবে। তাহলে এই ইকুয়েশনটা যদি আমরা এভাবে কাজ করবো না, আমরা ভিন্নভাবে কাজ করব, আমরা সাপেক্ষ চেঞ্জ করে ফেলবো, অক্ষ ব্যবস্থা চেঞ্জ করে ফেলবো। যেরকম দেখো যে আমি যদি এইভাবে কাজটা করি, যে আমাকে যে চিত্রটা দেওয়া আছে, মনে করো যে আমাকে এই চিত্রটা দেওয়া আছে, এই চিত্রটাকে আমি ধরে এভাবে ঘুরায় ফেললাম, মনে করো যে এভাবে ঘুরায় ফেলছে, ঘুরায় ফেললে কী হবে? অক্ষটা ভূমি সমান্তরাল হয়ে যাবে। অক্ষটা কি হয়ে যাবে? ভূমি সমান্তরাল হয়ে যাবে। মনে করো যে আমি এই চিত্রটা আমাদের যেটা অক্ষ ছিল এটা যদি এভাবে ঘুরাই তখন অক্ষটা আমাদের ভূমি সমান্তরাল হয়ে গেল। মনে করো এই হচ্ছে আমাদের অক্ষটা এরকম হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা হবে ওয়াই আর এটা হবে ওয়াই ফ্রেম। তাহলে এক্স অক্ষটা কী হবে? কারাকারি চলে যাবে। তার মানে এক্স অক্ষটা যেটা আছে সেটাও আমাদের এভাবে চলে আসবে, যেটা এটা যদি এভাবে যায় তাহলে এটা আসবে নিচে, এক্সটা আসবে নিচে, ওয়াইটা এক্স প্রাইমটা হবে উপরে। এখন যদি আমি চিত্রটা আঁকি তাহলে বিষয়টা কীরকম হয়? তাহলে এখানে যদি আমি বৃত্তটা এখন আঁকি, যে এখান থেকে এই পর্যন্ত 8 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট যে আমাদের বৃত্তটা, সেই বৃত্তটাই আছে, ওকে? তাহলে এখন আমাদের অক্ষ এটাও কি চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে আমাদের অক্ষের এটা কি হচ্ছে? এক্স অক্ষের সমান্তরাল না, এক্স অক্ষ এখন আমাদের লম্বভাবে অবস্থান। তাহলে এক্স অক্ষের সমান্তরাল লেখাটা হচ্ছে আমাদের এটা, ঠিক আছে? এক্স অক্ষের সমান্তরাল লেখাটা হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের আবদ্ধ অংশের ক্ষেত্রফলটা। এখন আমরা এভাবে কাজ করতে, তাহলে এখন যেটা আমরা লিমিটটা নিব, লিমিটটা হচ্ছে আমাদের এখান থেকে এই দুটো অংশ কিন্তু সমান। এই অংশটা মানে মনে করে যে এই অংশটুকু আর এই অংশটুকু কিন্তু সমান। তার মানে আমরা একটা অংশ নিয়ে কাজ করব, পরে 2 দিয়ে গুণ করলে আমরা সম্পূর্ণ অংশের ক্ষেত্রফলটা পাবো। তাহলে এখন কিন্তু আমরা পয়েন্টটা নিচ্ছি কার সাপেক্ষে? ওয়াইয়ের পয়েন্ট নিচ্ছি, মানে ওয়াই ইকুয়াল টু এখান থেকে হচ্ছিল 5, আর এটা তো আমরা জানি বিন্দু স্থানাঙ্ক কত, যেহেতু অক্ষের উপরে, তার মানে 0.8। এই বিন্দু স্থানাঙ্কটা হচ্ছে 0.8 যেহেতু অক্ষের উপরে, আর এটা যদি এক্স অক্ষের উপরে এই বিন্দু স্থানাঙ্ক হবে 80, মাথায় রেখেও এটা কিন্তু 80 না, সরি এটা -80 হবে, -80 হবে, মনে করো -80 হবে এটা, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের 80 আর এটা হবে -80, ঠিক আছে? 0 -8 এই বিন্দু স্থানাঙ্কটা হবে এটা, আর এটা হবে আমাদের 80, ক্লিয়ার? কিন্তু আমাদের এগুলো প্রয়োজন নাই, আমাদের প্রয়োজন হচ্ছে এটা, এটা হচ্ছে 0.8। তাহলে এখান থেকে ওয়াই ইকুয়াল টু কত? এই পর্যন্ত হচ্ছে 5, এখান থেকে হলো 5, আর এখানে ওয়াই ইকুয়াল টু কত? ওয়াই ইকুয়াল টু হচ্ছিল 8। তার মানে আমি 5 থেকে 8-এর ভিতরে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে কিন্তু আমাদের এই অংশটুকু আসবে। সেটা কার সাপেক্ষে করতে হবে? যেহেতু আমরা অক্ষকে অনুভূমিক বরাবর বিবেচনা করতেছি, মানে অক্ষ বরাবর আমি কাজটা করবো। তুমি এই চিত্র এইভাবে, এটা তোমার বোঝানোর জন্য, এই চিত্রটা জাস্ট তোমাকে বোঝানোর জন্য যে আমরা কাজটা কীভাবে করবো। জাস্ট আমরা এক্স অক্ষকে অক্ষতে কনভার্ট করে নিচ্ছি, কিন্তু আমরা এই চিত্র দিয়ে কাজ করবো। যাহলে এখান থেকে এই পর্যন্ত কত? এখান থেকে এই পর্যন্ত হচ্ছে হলো আমাদের 5, ঠিক আছে? যেটা অক্ষের সমান্তরাল। আর এখান থেকে এই টোটালটা পর্যন্ত কত? এটা হচ্ছে আমাদের 0.8 বিন্দু, ঠিক আছে না? 0.8 বিন্দু। তাহলে আমরা অক্ষের সাপেক্ষে এখান থেকে এই পর্যন্ত নিব, সীমাটা হচ্ছে আমাদের অক্ষ। তাহলে আমাদের যেটা আসবে যে 0 থেকে 8 পর্যন্ত, আপার লিমিট এবং লোয়ার লিমিটে কত আসবে? 0 থেকে 8 পর্যন্ত। তাহলে এখন তো আমাদের তাহলে ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফলটা যখন আমরা নির্ণয় বলি যে এটাকে যদি আমরা একটু সমাধান করি যে বা, তাহলে এখান থেকে আমরা এক্সকে এখন ইন্টিগ্রেশন করবো, এক্সকে। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু যেটা পাবো +- কত 8 স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার, আমরা এটা পাবো। এক্সকে ইন্টিগ্রেশন করবো ওয়াইয়ের সাপেক্ষে, আমরা ফাংশনটাই এখন ওয়াইয়ের নিয়ে নিচ্ছি, মানে সহজ কথা বিপরীত ফাংশন, ঠিক আছে? বিপরীত ফাংশনের যে সিস্টেমটা, ওই সিস্টেমে আমরা কাজটা করতে চাচ্ছি।
ঠিক আছে, তাহলে আমরা এখানে এক্সের সাপেক্ষে এখানে ওয়াইয়ের সাপেক্ষে, যেহেতু আমরা বিন্দুগুলো ওয়াইয়ের মাধ্যমে নিচ্ছি, মানে আমাদের লিমিটটা বয়ের মাধ্যমে নিচ্ছি, আমরা ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করবো। আশা করি বুঝতে পারছো। তাহলে এখান থেকে যেটা আসবে যে আমাদের ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফল, যে ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফল ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ লোয়ার লিমিট কত, এই যে 5, আপার লিমিট হচ্ছিল 8, ইন্টিগ্রেশন করব কাকে, ইন্টিগ্রেশন করব এক্সকে, ওই এখানে এক্স স্কয়ার না এক্সকে, ঠিক আছে, এক্সকে কার সাপেক্ষে, ওয়াইয়ের সাপেক্ষে। আমরা ওয়াই ইন্টিগ্রেশন করবো এক্সকে ওয়াইয়ের সাপেক্ষে, যেহেতু আমরা লিমিটটা কার বরাবর নিচ্ছি, ওয়াই অক্ষ বরাবর নিচ্ছি। তার মানে যখন আমরা এক্স অক্ষ বরাবর নেই, যখন লিমিট আমরা এক্স অক্ষ বরাবর নিই, তখন কিন্তু আমরা এক্সের সাপেক্ষে যুগজীকরণ করি। যখন আমরা লিমিট এক্স অক্ষ এক্সের মানগুলো নেই, আফার লিমিট লোয়ার লিমিট, তখন আমরা এক্সের বরাবর যুগজীকরণ করি। যেহেতু এখন আমরা আফার লিমিট লোয়ার লিমিট ওয়াই অক্ষের বরাবর নিচ্ছি, সহজ কথা যেটা এভাবে মনে রাখতে পারো, তাহলে আমরা এখন যুগজীকরণ করবো ওয়াইয়ের সাপেক্ষে। তাহলে এখন যদি ইন্টিগ্রেশন করি, যে আমাদের ইন্টিগ্রেশন অফ এক্স এর মান কত পাইছি, এক্স এর মান হচ্ছে, আমরা প্লাস অংশটা নিয়ে কাজ করব, মাইনাস অংশটা নিয়ে, কারণ আমরা একটা অংশ নিয়ে কাজ করতেছি। সেটা হচ্ছে হলো 8 স্কোয়ার, এরপরে হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই। তাহলে ওয়াই এর সাপেক্ষে আমাদের এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে, কত থেকে 5 থেকে 8 পর্যন্ত। তাহলে আমাদের ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফলটা বের হয়ে যাবে, কারণ আমাদের ওয়াই পর্যন্ত এই রেখাটা, আর এই হচ্ছে ক্ষুদ্রতম অংশটা। পরবর্তী একটা 2 দিয়ে গুণ দিতে হবে, একটা 2 দিয়ে কী করতে হবে, গুণ দিতে হবে। কারণ 2টা কেন, কারণ আমরা লিমিট নিচ্ছি কিন্তু এতটুকু অংশের, আমরা লিমিট নিচ্ছি উপরে অংশটুকুটারে, ঠিক আছে না, অয়ক্ষের সাপেক্ষে। তাহলে আমরা লিমিট নিচ্ছি শুধু এতটুকু অংশের লিমিট নিয়ে আমরা অংশ নিয়ে কাজ করতেছি। তাহলে এই অংশটুকু আর এই অংশটুকু কি সমান, তার মানে আমরা 2 দিয়ে গুণ করলে পুরো অংশটাকে, এই অংশটাকে যুগজীকরণ করে যে আনসারটা পাবো, এটাকে 2 দিয়ে গুণ করলে আমরা পুরো অংশটা পাবো। এখানে আমরা এটাকে 2 দিয়ে গুণ দিচ্ছি, তার মানে সমান সমান এখানে যেটা আসবে, এখন যদি 2 ইন্টু তো থাকবেই, আমরা যদি এটাকে যুগজীকরণের সূত্রে আছে, সূত্রটা যদি অ্যাপ্লাই করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে এক্স ইন্টু মানে ওয়াই ইন্টু, মানে সূত্র হলো এক্সের সাপেক্ষে, যেহেতু ওয়াই সাপেক্ষে হচ্ছে ওয়াই ইন্টু রুট ওভার কত 8 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই হচ্ছে হলো 2 প্লাস 8 স্কোয়ার, মানে হচ্ছে এ স্কোয়ার আর কি যেটা আসে, সেটা হচ্ছে আমাদের এখানে হবে 8 স্কোয়ার বাই হচ্ছে হলো 2 সাইন ইনভার্স, ঠিক আছে, সাইন ইনভার্স কত ওয়াই বাই কত 8। এই হচ্ছে আমাদের সূত্রটা, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের কত 5 থেকে 8 পর্যন্ত। মানে আমি সূত্রটা একটু লিখে দিচ্ছি তোমাদেরকে, যে আমাদের সূত্রটা হচ্ছে এরকম, যে ইন্টিগ্রেশন অফ, আমাদের সূত্রটা যেটা হয় সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ রুট ওভার কত এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এক্সের সাপেক্ষে এক্স এর ফাংশন, ঠিক আছে, ইকুয়াল টু যেটা আসে সেটা হচ্ছে হলো যে এক্স ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই হচ্ছে হলো 2, ঠিক আছে, এরপর হচ্ছে প্লাস এ স্কোয়ার বাই 2, এরপর হচ্ছে হলো টেন ইনভার্স, ঠিক সরি সাইন ইনভার্স না, সাইন ইনভার্স যেটা আসে সেটা হচ্ছে এক্স বাই এ। এই হচ্ছে আমাদের সূত্রটা, ক্লিয়ার। এই সূত্রের সাহায্যে আমরা কাজটা করলাম, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সূত্রের সাহায্যে 2 সব ঠিক আছে, ওকে। পরবর্তীতে এখন আমরা লিমিটটা বসাই দেবো। তাহলে লিমিটটা যদি বসাই, তাহলে এখানে 2টা তো গুণাকারই থাকবে। তাহলে আমরা যদি আপার লিমিট বসাই এখানে, তাহলে 8 ইন্টু যেটা আসে রুট ওভার কত 8 স্কোয়ার, এরপরে মাইনাস 8 স্কোয়ার বাই হচ্ছে হলো 2, এরপরে প্লাস 8 স্কোয়ার বাই হচ্ছে হলো 2 সাইন ইনভার্স কত হবে 8/8, এরপরে মাইনাস দিয়ে লন লিমিট বসাইতে হবে। তাহলে লন লিমিট কত 5 ইন্টু রুট ওভার 8 স্কোয়ার মাইনাস হচ্ছে হলো 5 স্কোয়ার, এরপরে হচ্ছে বাই 2, এরপর হচ্ছে প্লাস 8 স্কোয়ার বাই কত 2। তাহলে এই চিত্র আমরা এটা মুছে দিলাম, a স্কোয়ার বাই 2, এরপর আসলে হলো সাইন ইনভার্স কত 5/8, ঠিক আছে। এই হচ্ছে আমাদের হিসাবটা, বুঝতে পারছো, সম্পূর্ণের সাথে একটা 2 গুণাকার আছে, ওকে। তার মানে এখানে a স্কোয়ার কাটাকাটি থাকে 0, তার মানে এই সম্পূর্ণ অংশের মান কত, এই সম্পূর্ণ অংশের মান হচ্ছে 0, তাহলে এটার ভ্যালু নেই। তাহলে এখানে হচ্ছে 66, 2 দিয়ে যদি আমি গুণ করে দিই, তাহলে এখানে যেটা থাকে সেটা হচ্ছে যে সমান সমান, তাহলে 2 দিয়ে গুণ করলে 2 কাটা, তার মানে 64 সাইন ইনভার্স 1, 64 এখানে কত এইটা কাটাকাটি, এইটা কাটাকাটি তাকে কত 1, তাহলে 1 দুজি থাকে, তাহলে সাইন ইনভার্স 1 এর মান হচ্ছে কত 5, তার মানে হচ্ছে হলো সাইন ইনভার্স 1 মান 0.90 5, তাহলে সাইন ইনভার্সের 1 এর মান হচ্ছে 5, তার মানে 64/5, ঠিক আছে। এরপরে যেটা থাকবে যে মাইনাস কত এখান থেকে যেটা থাকবে সেটা হচ্ছে 25 থেকে 66 মানে হলো 5√2, 2 দিয়ে গুণ করলে 2 কাটাকাটি, তার মানে তাকে হচ্ছে 5√39, এরপর হচ্ছে প্লাস
এখান থেকে 2 কাটাকাটি, তাকে হলো 64, ঠিক আছে 64 এখানে কোথাও যেন একটা ভুল হচ্ছে। 64 সাইন ইনভার্স যেটা থাকে সেটা হচ্ছে হলো 5/8, এই হচ্ছে আমাদের কাজটা। ও এখানে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে সাইন 90 মান হচ্ছে 1, তার মানে এখানে আমাদের যেটা হবে 5/2 হবে। সাইন 90 মান 1, তার মানে 5/2 হবে, ঠিক আছে। তাহলে সমান সমান আমরা যেটা পাবো যে 2 যেটা কাটি তাহলে 32 5 মাইনাস 5 রুট 39, এরপরে যেটা আসবে প্লাস 64 সাইন ইনভার্স কত 5/8। এই হচ্ছে এত বর্গ একক আমাদের আনসারটা, এত বর্গ একক, ঠিক আছে। এই হচ্ছে আমাদের আনসার। তাহলে এই হলো আমাদের অঙ্কটা। আশা করি বুঝতে পারছো যে একদম সিম্পল, খালি জাস্ট আমাদের এখন যদি আমরা ওইটাকে একশকের সাপেক্ষে আমরা অন্তরীকরণ যোগজীকরণটা করতে পারবো না, অবশ্যই করতে পারবো, কিন্তু একশকের সাপেক্ষে যদি কাজটা করতে চাই অনেক ঝামেলায় পড়তে হবে। তাহলে আমরা একটা কথা বলে রাখিস লাস্টে, যে দেখবা যে কোনো একটা বক্ররেখা একশকের সমান্তরাল রেখা দ্বারা অংশ তৈরি করছে, মানে একশকের সমান্তরাল রেখা দ্বারা অংশ তৈরি করছে, তখন তোমরা এটাকে ওয়ের সাপেক্ষে যোগজীকরণটা করবা। মানে আমরা সচলত ওয়াইকে যোগজীকরণ করি এক্সের সাপেক্ষে, এখানে আমরা এক্সকে যোগজীকরণ করবো ওয়ের সাপেক্ষে, তাইলেই হবে, আর কিচ্ছু না, ঠিক আছে। তখন লিমিটটা আমরা এই যে ওয়াইয়ের মানগুলো নিব, তখন যখন আমরা এক্সের সাপেক্ষে করি লিমিট কার মান নেই, লিমিট দুইটা নিয়ে এক্সের মান, আফার লিমিট লোয়ার লিমিট দুইটাই এক্সের মান নেই। যখন আমরা ওয়াইয়ের সাপেক্ষে কাজটা করবো তখন আফার লিমিট লোয়ার লিমিটটা নিব ওয়াইয়ের মান, বুঝাইতে পারছি। তাহলে ওয়াইয়ের মান লিমিট ওয়াইয়ের মান এখান থেকে প্রথম মূলবিন্দুর কাছাকাছি বিন্দু কোনটা 5, ঠিক আছে, মূলবিন্দুর কাছাকাছি বিন্দু হচ্ছে 5, মূলবিন্দু থেকে দূরে বিন্দু হচ্ছে হলো 8, তার মানে হচ্ছে আমাদের ল লিমিট হচ্ছে 5, আপার লিমিট হচ্ছে 8, ঠিক আছে। এই হিসাবটা তোমরা মাথায় রেখে তোমরা কাজ করো, ইনশাল্লাহ আশা করি হয়ে যাবে। তাহলে এই ছিল আমাদের যে গ নম্বর কোয়েশনটা, একটু ব্যতিক্রম টাইপের কোয়েশন। এরপরে আমাদের যে বোর্ডগুলো কোয়েশন আছে, যে বোর্ড 2023-এর যে বোর্ডগুলো কোয়েশন আছে, এটা মানে বরিশালের একটা কোয়েশন আছে আমাদের ব্যতিক্রম টাইপের, ওই কোয়েশনটা সমাধান করলে মোটামুটি বাকিগুলো আমাদের এগুলো মতোই দেখতে বলতে এই নিয়মের ভিতরেই আছে, ক্যালকুলেশনও আমাদের একই বাকি বোর্ডগুলো। আর ব্যতিক্রম টাইপের যে বোর্ডগুলো আছে সকল বোর্ডগুলোর সমাধান ইনশাল্লাহ দেওয়া হয়েছে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।